আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আমরা প্রথমে শুরু করব ইংলিশের খুবই বেসিক একটা বিষয় নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। এবং হ্যাঁ, আমি নিজের সম্পর্কে একটু বলি। আমি এখন বর্তমানে একটি ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়ছি। বাট ইংলিশটা আমার শিখতে ভালো লাগে এবং আমি যতটুকু শিখবো ততটুকু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লাগে আহ, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের লেসন। সো আজকে আমরা প্রথমেই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করব। খুবই বেসিক জিনিস আমরা শিখবো, ইংলিশের খুবই বেসিক থেকে শেখার ট্রাই করব। আহ, তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করছি। তো চলুন শুরু করা যাক, বিসমিল্লাহ। সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন, হ্যাঁ। তো আমরা বাক্যের গঠন পড়ার আগে যে জিনিসটা আহ, বোঝার ট্রাই করব সেটা হলো যে সাবজেক্ট কি বা অবজেক্ট কি বা ভার্ব কি, হ্যাঁ। আগে যদি আমরা এই জিনিসটা বুঝে নিই তাহলে আমাদের বাক্যের স্ট্রাকচার গঠন বুঝতে সাহায্য হবে। তো প্রথমেই আমরা দেখি যে সাবজেক্ট জিনিসটা আসলে কি। এটা তাহলে আমরা স্ট্রাকচারে যাব এবং একটা উদাহরণ দেখার মাধ্যম দিয়ে বুঝতে পারবো যে ইংলিশে আসলে বাক্যের গঠনটা কিভাবে হয়। আমরা বেসিক জিনিস আসলে শিখবো এখন। তো চলুন শুরু করা যাক। তো সাবজেক্টটা হলো কি, যে সাবজেক্ট কোন একটা বাক্য। সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দিই, শি রাইটস এ লেটার। শি রাইটস এ লেটার। এখন সাবজেক্ট জিনিসটা কি প্রথমে দেখেন। বাক্যের মধ্যে আসলে সি হলো সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কেন, আমরা সি কে সাবজেক্ট কেন বলবো? তো আমরা সাবজেক্ট জিনিসটা দেখি যে বাক্যের সাবজেক্ট হলো সেই ব্যক্তি, সে কিন্তু একটা ব্যক্তি বা বস্তু যা ক্রিয়া করছে, মানে কি ক্রিয়া করছে বলতে কাজ করছে, বা যেটার উপরে ক্রিয়া প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, তাহলে শি রাইটস, সে লিখে। কে লিখে? সে লিখে, সি। তাহলে সি কিন্তু একজন ব্যক্তি, তাহলে সি কিন্তু হলো একটা সাবজেক্ট। এবং রাইটস হলো একটা ভার্ব, মানে সে একটা কাজ করছে, লিখছে, যেটা তো যাই হোক, তো সাবজেক্টের উপরে ক্রিয়ার একটা প্রভাব আছে বা সাবজেক্ট সে ক্রিয়াটা করছে। সাধারণভাবে সাবজেক্ট হলো বাক্যের মূল অংশ। দেখেন, আপনি যদি একটা বাক্যের মধ্যে মূল অংশ না থাকে তাহলে কিন্তু সে বাক্যটা বুঝতে পারবেন না। যেমন শি রাইটস এ লেটার, আমি যদি বলি রাইটস এ লেটার, এটা কোনো সেন্স তৈরি করলো? রাইটস এ লেটার, লেখে একটি চিঠি, এটা কেমন কথা হলো? তাহলে এই বাক্যটাকে মিনিংফুল করার জন্য প্রথমে কি একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তখন বাক্যটি একটা সেন্স ক্রিয়েট করবে, একটা সেন্স বোঝাবে যে হ্যাঁ, সে চিঠিটা লেখে। তাহলে সাবজেক্ট হলো বাক্যের মূল অংশ, যা জানিয়ে দেয় যে কে বা কি কাজটি করছে। ঠিক আছে, এ হলো আমাদের সাবজেক্ট। উদাহরণটা যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। সি রাইটস এ লেটার, হ্যাঁ, এখানে সি রাইটস এ লেটার। প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে এখানে লেখা আছে যে সি রাইটস এ লেটার, যেটা দিয়ে আমরা বুঝলাম আর কি সাবজেক্টটা। এখানে দেখেন যে সাবজেক্ট সি, তিনি, যিনি চিঠিটা লিখছেন, হ্যাঁ, এটা হলো সাবজেক্ট। তারপর বলছো রাইটস, এটা হলো ভার্ব। তারপর হলো অবজেক্ট, এটা হলো এই লেটার যেটা, সেটা হলো অবজেক্ট। তাহলে সি রাইটস এ লেটার, এই সিটা যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু এই বাক্যটা কোনো সেন্স গঠন করে না। রাইটস এ লেটার, এটা কেমন কথা হলো? তাহলে সি যখন আমরা প্রথমে বসাবো তাহলে এই বাক্যটা একটা সেন্স ক্রিয়েট করবে। তাহলে সি এই বাক্যের একটা মূল অংশ হলো। আর বাক্যের মূল অংশটাই কি আমরা সাবজেক্ট বলবো। জাস্ট খুব ইজিলি মনে রাখার চেষ্টা করবেন যে সি মানে বাক্যের যে মূল অংশটা, যেটা ছাড়া বাক্যটা আসলে ফুলফিল হয় না, সেই জিনিসটাই আসলে সাবজেক্ট হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে
কোনো ব্যক্তি হইতে পারে অথবা কোনো একটা জিনিস হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগিয়ে যাই সামনে। তাহলে আমরা সাবজেক্টটা আশা করি বুঝে গেছি যে যেটা ছাড়া আসলে একটা সেন্টেন্স ক্রিয়েটই হবে না। সাবজেক্ট মাস্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে আগাই। আমরা এখন দেখব যে ভার্ব জিনিসটা আসলে কি। মোটামুটি আগেরটা বোঝাতে যেয়ে হয়তোবা ভার্ব সম্পর্কে একটু হলেও আপনারা ধারণা পেয়েছেন। ভার্ব বা ক্রিয়া হলো বাক্যের সেই অংশ যা কোনো কাজ, ঘটনা বা অবস্থার প্রকাশ করে। সহজভাবে যদি বলি, ভার্ব হলো বাক্যের মূল অংশ যা বলছে কি ঘটছে। ঠিক আছে, মানে কি ঘটছে সেটা প্রকাশ করছে। আহ, তা আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন ভার্বের অনেক টাইপ আছে, তার মধ্যে অ্যাকশন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আরো অনেক আছে। তা আমরা জাস্ট শুধু ভার্বটাই বোঝার চেষ্টা করব, এটা ইগনোর করুন। সেক্ষেত্রে যে ওটা আমরা পরে শিখবো, যখন ভার্ব সম্পর্কে জানবো তখন মোটামুটি একটা ধারণা আমরা পাবো ইনশাল্লাহ। তো এখানে বলছে যে দে প্লে ফুটবল এভরি উইকেন্ড। হ্যাঁ, এখানে আপনি যদি ভার্ব খুঁজেন তাহলে ভার্ব আসলে কোনটা, এখানে প্লে যে কথাটা সেটাই হলো ভার্ব। আমরা বেসিক যে জিনিসটা জেনে নিই যে ভার্ব হলো একটা ক্রিয়া বা কাজ, মানে সেন্টেন্সের মধ্যে যখন সাবজেক্ট কোনো কাজ করবে ওই কাজটাকে আমরা বলবো হলো ভার্ব। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের মধ্যে এই যে দে শব্দটা কিন্তু একটা সাবজেক্ট, এবং প্লে কথাটা যেটা সেটা বেসিক্যালি একটা ভার্ব। হ্যাঁ, প্লে কথাটা হলো একটা ভার্ব। তাহলে দে প্লে ফুটবল এভরি উইকেন্ড। আচ্ছা, এখানে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ফুটবল এভরি উইকেন্ড, এই কথাটা কি একটা অবজেক্ট। তাহলে আমরা এখন অবজেক্টটা শিখে নিই। ভার্বটা আশা করি বুঝেছি, যে যে কোনো কাজই হলো ভার্ব বা অবস্থা বোঝাচ্ছে এরকম কিছু হলো একটা ভার্ব। তাহলে অবজেক্টটা আমরা দেখে নিই। অবজেক্ট কি বা কর্ম। কর্ম হলো বাক্যের সে অংশ যা ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় বা ক্রিয়া যেটার ওপর প্রভাব ফেলে। আচ্ছা, আমরা আগের সেন্টেন্সটা যদি দেখি যে দে প্লে কি খেলে, ফুটবল এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহে কি খেলে, ফুটবল খেলে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি অবজেক্ট জিনিসটা কি, তাহলে কর্ম বা সরি, অবজেক্ট হলো বাক্যের সে অংশ যা ক্রিয়ার দ্বারা প্রভাবিত। আচ্ছা, ক্রিয়ার দ্বারা কিভাবে প্রভাবিত দেখেন, আমরা যদি বলি যে কি খেলে, ফুটবল খেলে, ফুটবলটা কি হচ্ছে, খেলা হচ্ছে এভরি উইকেন্ড, ফুটবল এভরি উইকেন্ড, তাহলে প্রতি সপ্তাহের শেষে ফুটবল খেলা হচ্ছে। এটা হলো যে বাক্যের সেই অংশ যা ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় বা ক্রিয়া যেটার উপর প্রভাব ফেলে। সহজভাবে বললে বাক্যে যেটার উপর কাজ করা হচ্ছে সেটি হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট গেল, সাবজেক্ট গেল, ভার্ব গেল, আমরা সবগুলো শিখলাম। এবার আমরা দেখব একটা সেন্টেন্সের এক্সাম্পল। যেমন এখানে লেখা আছে যে হি কিকড দ্য বল। এখানে হি হলো সাবজেক্ট, কিকড হলো ভার্ব এবং দ্য বল হলো অবজেক্ট। তাহলে আমরা যদি একটু এক্সপ্লেনেশনটা দেখি যে এখানে হি হলো সাবজেক্ট বা কর্তা যিনি কাজটি করেছেন, কিকড হলো ভার্ব বা যা বা ক্রিয়া যা কর্তা করেছেন, আর দ্য বল হলো অবজেক্ট বা কর্ম যেটার উপর ক্রিয়াটি ঘটেছে। ঠিক আছে? তো এই হলো আমাদের একটা সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ভূমিকা। এখন তাহলে একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, ইংলিশ স্ট্রাকচারে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে গঠন হয় এবার আমরা সেটা দেখব। সেটা হলো যে বেসিক স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আপনি সিম্পলি মনে রাখবেন এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু উদাহরণগুলো দেখার মাধ্যম দিয়ে বুঝতে পারছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের দ্বারা কিভাবে একটা সেন্টেন্স গঠন হয়েছে, তাই কি না? যেমন হি কিকড দ্য বল, সে বলটি লাঠি দিয়েছিল। হি কিকড দ্য বল, তাই না? আরো এক্সাম্পল যদি দেখি, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। শি ইটস অ্যান অ্যাপল, সে একটি আপেল খায়। এই এই আর কি। তা আশা করি আজকে মোটামুটি সেন্টেন্স স্ট্রাকচারের একটা ধারণা পেয়েছেন। আমরা নেক্সট লেসনে শিখব টেন্স বা ফার্দার আরো অনেক কিছু ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো
লেসন নিয়ে, যেটা আমি শিখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।